আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে সৃজনশীল প্রশ্নটি আমাদের বরিশাল বোর্ড 2024-এ এসেছিল। বরিশাল বোর্ড 2024-এর যে সৃজনশীল 3 নাম্বারটি ছিল, সেখানে আমাদেরকে সাধারণত লেনদেনের হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব এবং আমাদেরকে আধুনিক পদ্ধতিতে কিভাবে হিসাবের শ্রেণীবিন্যাস করতে হয় সেই বিষয়গুলো বলা আছে। তো এখন আমি আপনাদেরকে প্রশ্নটি পড়ে শোনাবো। অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে রাখেন এবং সেই সাথে আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি সৃজনশীল প্রশ্ন কি করব সমাধান করে দেব। দেখেন, আমাদেরকে বরিশাল বোর্ড 2024-এর 3 নম্বর সৃজনশীলে বলছে, জনাব ফাহাদ 2023 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,30,000 টাকা এবং 80,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ। 2023 জানুয়ারির 2 তারিখে বলছে 3 মাসের ভাড়া বাবদ 9,000 টাকা পরিশোধ করা হয়। 3 তারিখ মাসিক 8,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। 5 তারিখ ধারে বিক্রয় করা হয় 28,000 টাকা। 15 তারিখ বলছে 25,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করেন। 25 তারিখ ধারে বিক্রয়ের 10% অনাদায়ী দেনা ধার্য করা হলো। তারপরে 26 তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল হতে 3,000 টাকা আয়কর পরিশোধ করেন। 27 তারিখ যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা হলো 2,700 টাকা। 28 তারিখ বাকিতে পণ্য ক্রয় 12,000 টাকা। 31 তারিখ বলছে বিজ্ঞাপন বাবদ প্রদান 1,500 টাকা। ক নম্বর বলছে লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করো। খ নম্বর বলছে 2, 5, 25 ও 27 তারিখের লেনদেনগুলোকে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস করো। তারপরে ঘ নম্বর বলছে 1, 15, 28 ও 31 তারিখের লেনদেনগুলোকে টেবুলার চক্রের সাহায্যে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি প্রশ্ন কি করব সমাধান করে দেব। ক নাম্বার আমাদেরকে বলছে লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করো। তো লেনদেন নয় এটি আমরা কিভাবে বুঝবো? দেখেন, আমরা সকলে জানি যে হিসাব সমীকরণ যেটি আছে, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। যদি এই হিসাব সমীকরণকে কোনো একটি লেনদেন প্রভাবিত না করে, ওই লেনদেনটি সাধারণত আমাদের কি হবে না, কখনোই লেনদেন অর্থাৎ লেনদেন বলে চিহ্নিত হবে না। তো দেখেন, এমন দুইটি এন্ট্রি অঙ্কের ভিতরে আছে, সেটা হচ্ছে 3 তারিখ। বলছে মাসিক 8,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো। আমি কর্মচারী নিয়োগ দিয়েছি, কিন্তু এখনো কি টাকা পরিশোধ করছি? না। তার মানে আমার হিসাব সমীকরণে কোথাও এখানে কি করবে না, প্রভাব পড়বে না। তো আমরা এখানে লিখে নিব তারিখ বিবরণ টাকা টাকা। আর আমরা এখানে লিখে দিব 2023 জানুয়ারি 3 তারিখ। এটি লেখার পর আমরা এখানে লিখে নিব যে কর্মচারী নিয়োগ দেওয়া হলো। কর্মচারী নিয়োগ দেওয়া হলো। এটি আমরা এখানে কি করব, লিখে নিব। 3,000 টাকা আমরা প্রথম কলামের টাকার ঘরে লিখে নিব। এরপরে দেখেন, আমাদের এমন আরেকটি এন্ট্রি আছে 26 তারিখে বলছে মালিক তার ব্যক্তিগত তহবিল হতে 3,000 টাকা আয়কর পরিশোধ করলো। দেখেন, আপনি যখন হিসাব বিজ্ঞান করবেন, আপনি একজন হিসাব রক্ষক। আর হিসাব রক্ষক সাধারণত ব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাব রাখে, সে মালিকের ব্যক্তিগত হিসাব রাখে না। সেজন্য আমরা কখনোই যদি যে মালিকের নিজের ব্যক্তিগত তহবিলের টাকা বা মালিকে যদি নিজের ব্যক্তিগতভাবে কোনো কিছু ব্যয় করে, তাহলে এটি হচ্ছে মালিকের নিজের ব্যক্তিগত ব্যাপার। এটি হিসাব সমীকরণের উপরে বা ব্যবসায়ের উপরে কোনো রকমের প্রভাব পড়বে না। সেজন্য যেহেতু মালিক, এখানে বলছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে আয়কর পরিশোধ করছে, তার মানে তার ব্যক্তিগত জিনিস, সে ব্যক্তিগতভাবে এটি বুঝবে, কিন্তু এটি আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো কি করবে না, প্রভাব পড়বে না। তো এই এন্টিটি আমাদের লেনদেন নয়। তো আমরা এখানে লিখে নিব 26 তারিখ। আর এখানে লিখে নিব যে ব্যক্তিগত তহবিল হতে আয়কর প্রদান। এটা আমরা এখানে লিখে নিব। কত টাকা আয়কর প্রদান করছে ব্যক্তিগত তহবিল থেকে? সেটি হচ্ছে 3,000 টাকা। আমাদের এখানে হবে 8,000 টাকা। খেয়াল করেন, আমাদের এখানে হবে কত, 8,000 টাকা। আর 3,000 টাকা হচ্ছে আমাদের আয়কর প্রদান। তাহলে টোটাল হবে আমাদের কত, 11,000 টাকা। এইটা আমরা কি করবো, এখানে ক্লোজ করে ফেলবো। তাহলে ক নাম্বারটা আমাদের হয়ে যাবে। তো আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে খ নাম্বার আমাদেরকে বলছে
2, 5, 25 ও 27 তারিখের লেনদেনগুলোকে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস করো। তা আমাদেরকে আধুনিক পদ্ধতিতে কিভাবে হিসাবের শ্রেণীবিন্যাস করতে হয় সেই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে। তার জন্য আমাদেরকে অবশ্যই আগে ঘরটি বুঝে নিতে হবে। আমি এখানে উপরে লিখে নিছি, প্রদত্ত লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস নিম্নরূপ। এর জন্য গড় করতে হবে আমাদেরকে তারিখ, হিসাবের নাম, হিসাবের শ্রেণী। মাত্র 3টি গড় করলে আমাদের এই অঙ্কটি হয়ে যাবে। তো দেখেন, যখনই আপনাকে বলবে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বা শ্রেণীবিন্যাস করতে বলবে, যখনই এই কথাটি বলবে তখন অবশ্যই আপনারা 3টি ঘর করে নেবেন, তারিখ, হিসাবের নাম, হিসাবের শ্রেণী। হিসাবের নাম বলতে বোঝানো হচ্ছে আপনি যে হিসাবগুলো পাবেন, নগদান হিসাব, ক্রয় হিসাব, দেনাদার হিসাব পেতে পারেন, যে হিসাবগুলো পাবেন ওই হিসাবগুলো আপনি এখানে লিখে ফেলবেন। আর হিসাবের শ্রেণীর ভিতরে লিখে নেবেন আপনি যে হিসাবগুলো পেয়েছেন এগুলো কোন শ্রেণীর ভিতরে যায়। এখন আমরা কিভাবে বুঝবো যে হিসাবের শ্রেণী কোনটি? সেজন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আধুনিক হিসাব বিজ্ঞানে, যেহেতু আমাদেরকে বলছে আধুনিক পদ্ধতিতে, তো সেজন্য আমাদেরকে জানতে হবে যে আধুনিক হিসাব বিজ্ঞানের ভিতরে হিসাব কত প্রকার, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। তো আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি যে আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব 5 প্রকার। হিসাব কত প্রকার? হিসাব হচ্ছে 5 প্রকার। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, 1 সম্পদ, 2 দায়, 3 মালিকানা সত্ত্ব, 4 আয়, 5 ব্যয়। এই 5 প্রকার হিসাব আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে, কারণ 5 প্রকার হিসাব যদি আমরা না জানি তাহলে আমরা কখনোই এই হিসাব বিজ্ঞানের কোনো অঙ্কই করতে পারবো না। তো সেজন্য আমাদেরকে 5 প্রকার হিসাব ভালো করে জানতে হবে: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এখানের যে আমরা যে এন্ট্রিগুলো দিয়ে এখন অঙ্কটি করব, এখন ওই এন্ট্রিগুলো কোন হিসাবটাকে প্রভাবিত করে ওই হিসাবটাই শুধুমাত্র আমরা এখানে লিখে নিব। সেজন্য বলা হয়েছে হিসাবের শ্রেণী। আমরা অঙ্কটি করলে আশা করি বিষয়টি বুঝতে পারবেন। দেখেন, এখানে আমাদেরকে বলছে 2 তারিখ। তো 2 তারিখে কি বলছে? বলছে 3 মাসের ভাড়া বাবদ 9,000 টাকা পরিশোধ করা হয়। আমি 3 মাসের ভাড়া বাবদ কি করছি? 9,000 টাকা পরিশোধ করছি। তাহলে এখানে আমাদের জাবেদা হবে কি? দেখেন, আমরা এখানে লিখে নিব 2023, আর এখানে লিখে নিব জানুয়ারির 2 তারিখ। তো আমরা এখানে জাবেদা যেটি দিব সেটা হচ্ছে 3 মাসের ভাড়া বাবদ। তাহলে আমরা যদি 3 মাসের ভাড়া বাবদ 9,000 টাকা পরিশোধ করি, তাহলে আমরা এখানে লিখে নিব অগ্রিম ভাড়া হিসাব। অগ্রিম ভাড়া হিসাব আমরা এখানে লিখে নেব। এটা হচ্ছে আমাদের হিসাবের নাম। এরপর আমরা এখানে লিখে নিব, যেহেতু আমি ভাড়া বাবদ 9,000 টাকা প্রদান করছি, তার মানে আমার থেকে নগদ টাকা চলে গিয়েছে, সেজন্য আমরা এখানে লিখে নিব নগদান হিসাব। কারণ নগদান হিসাব নামক সম্পদের পরিমাণ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। এখন আসেন আমরা কিভাবে বুঝবো যে হিসাবের শ্রেণীর ভিতরে আমরা এখানে অগ্রিম ভাড়া হিসাব কি আমাদের জন্য সম্পদ নাকি নগদান হিসাব আমাদের জন্য সম্পদ? এই সম্পদগুলো আমাদের একটু ভালো করে চিনতে হবে। নগদান হিসাব আমাদের জন্য সবসময় একটি সম্পদ। তো সেজন্য আমরা এখানে লিখে নিব সম্পদ নগদের বরাবর। আমরা সকলে জানি নগদান হিসাব আমাদের জন্য কি একটি সম্পদ। সেজন্য আমরা হিসাবের শ্রেণীর ভিতরে লিখে নিব এটা আমাদের জন্য একটি কি সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব আমাদের জন্য কি? এটাই আমাদের জন্য একটি সম্পদ। কিভাবে? দেখেন, আমাদের যে জনাব ফাহাদ আছে, তিনি যে ব্যবসায়ী প্রতিষ্ঠান, মানে তার যে দোকান আছে, ওই দোকানের ভাড়াটা তিনি কি করছে? 3 মাসের ভাড়াটা অগ্রিম দিয়ে দিছে। এখানে যেহেতু বলছে যে 3 মাসের ভাড়া বাবদ 9,000 টাকা পরিশোধ করছে, তার মানে তার অঙ্কটি জানুয়ারি মাসে শুরু হয়েছে, সে জানুয়ারি মাসে কি করছে? 3 মাসের ভাড়া দিয়ে দিছে। এই যে ভাড়াটা সে অগ্রিম দিয়ে দিল, তার মানে আমরা সকলে জানি যে ভাড়া আমাদের জন্য একটি ব্যয়। ভাড়া আমাদের জন্য একটি কি হয়? ব্যয় হয়। আর ব্যয়টা যেহেতু সে অগ্রিম দিয়ে দিছে, তার মানে অগ্রিম ব্যয় এটি আমাদের জন্য সবসময় কি হয়ে যাবে? সম্পদ হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব সম্পদ। অগ্রিম ব্যয় আমাদের জন্য কি? সম্পদ হয়ে যাবে। তাহলে আমরা হিসাবের শ্রেণীর ভিতরে লিখে নিব যে আমরা যে হিসাবগুলো লিখছি ওই হিসাবগুলো কোন ক্যাটাগরির, অর্থাৎ কোন হিসাবের ভিতরে যাবে। সেজন্য আমরা জানি যে 5 প্রকার হিসাব আছে, তার ভিতরে প্রথম হচ্ছে সম্পদ। আমরা এখানে হিসাবের শ্রেণীর ভিতরে এগুলো সম্পদ লিখে নেব। এখন এখানে অনেকের প্রশ্ন হচ্ছে কি, এটি কি সম্পদ হ্রাস নাকি সম্পদ বৃদ্ধি, কথাটি লিখে নেব। ব্যাপারটা হচ্ছে আপনাকে যখন বলবে যে কারণ সহ ব্যাখ্যা, তখন আপনি এখানে লিখে নেবেন যে সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি, এর আগে লেখার প্রয়োজন নেই। এরপর আপনাকে এখানে লিখে নিতে হবে, এখানে আমরা কি করব? দাগ টেনে দিব। এরপর আমাদের যেটি আছে জানুয়ারির কত তারিখ? আমাদেরকে বলছে জানুয়ারির 5 তারিখ। তো আমরা এখানে 5 তারিখ লিখে নিব। 5 তারিখে কি বলছে দেখেন, ধারে বিক্রয় করা হয় 28,000 টাকা। আমরা ধারে বিক্রয় করি, তো যদি ধারে বিক্রয় করি তাহলে আমাদের হবে জাবেদা প্রাপ্য হিসাব ডেবিট, আমরা সকলে জানি। আর যেহেতু আমি বিক্রয় করছি, বিক্রয় করলে আমার কি হবে? আয় হবে। সেজন্য আমরা বিক্রয় হিসাবকে লিখবো ক্রেডিট দিকে।
এটি যখন জাবেদা করি আমরা এভাবে লিখে থাকি, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এখানে ডেবিট ক্রেডিট লেখার প্রয়োজন নেই, কারণ আমাদেরকে বলছে হিসাবের শ্রেণীবিন্যাস করতে। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে প্রাপ্য হিসাব আমাদের জন্য সম্পদ, বিক্রয় হিসাব আমাদের জন্য একটি আয়? কিভাবে বুঝবো? দেখেন, আপনি যখন পণ্য বিক্রয় করবেন তখন অবশ্যই আপনার কি হবে? আয় হবে। কিন্তু ওই বিক্রয়কৃত টাকা যদি আপনি না পান, তার মানে বাকিতে যদি বিক্রয় করেন, তাহলে মনে রাখেন বিক্রয়ের সাথে আপনার দেনাদারের সম্পর্ক। তার মানে যার কাছে আপনি বাকিতে পণ্যটি বিক্রয় করছেন ওই ব্যক্তি হচ্ছে আপনার দেনাদার। আর দেনাদার আমাদের জন্য একটি কি হবে? সম্পদ হবে। সেজন্য প্রাপ্য হিসাব যে কথা, দেনাদারও একই কথা। সেজন্য আমরা এখানে লিখে নিব সম্পদ প্রাপ্য হিসাব বরাবর। আর যেহেতু আমি বিক্রয় করছি, তার মানে আমার প্রতিষ্ঠানে কি হয়েছে? আয় হয়েছে। সেজন্য আমরা এখানে লিখে নিব বিক্রয় বরাবর আয়। আশা করি আপনারা এই এন্টিটিও বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদেরকে বলছে 25 তারিখ, তো আমরা এখানে লিখে নিব 25 তারিখ। 25 তারিখে আমাদেরকে বলছে ধারে বিক্রয়ের 10% অনাদায়ী দেনা ধার্য করা হলো। খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে পণ্যটি ধারে বিক্রয় করছেন, আমরা একটু আগে দেখেন 5 তারিখে দেখছি ধারে বিক্রয় করা হলো 28,000 টাকা। আপনি যে পণ্যটি ধারে বিক্রয় করছেন, আমরা পণ্যটি কি করছি? ধারে বিক্রয় করছি। 28,000 টাকা ধারে পণ্য বিক্রয় করছি। এর 10% আমরা কি করছি? যে অনাদায়ী দেনা ধার্য করা হলো। তাহলে আমাদের এখানে আসবে কত? 2800 টাকা। 10% কত আসবে? 2800 টাকা আসবে। তাহলে এখন আমাদের এখানে জাবেদা দিতে হবে যে ধারে বিক্রয়ের 10% অনাদায় ধার্য করা হলে এর জাবেদা কি হবে? দেখেন, এর জাবেদা হবে আমাদের অনাদায় দেনা, অনাদায় দেনা সঞ্চিতি। অনাদায় দেনা সঞ্চিতি হিসাব হবে আমাদের ডেবিট। অনাদায় দেনা সঞ্চিতি হিসাব হবে কি? ডেবিট। এরপর আমাদের যেটা হবে সেটা হচ্ছে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব হবে আমাদের কি? ক্রেডিট। অর্থাৎ জাবেদা যখন আমরা করব যে ধারে বিক্রয়, অর্থাৎ ধারে বিক্রয় যখন আমরা করছি তখন 10% অনাদায় দেনা যখন আমরা ধার্য করব তখন জাবেদা হবে অনাদায় দেনা সঞ্চিতি হিসাব, আরেকটি হবে প্রাপ্য হিসাব আমাদের জন্য ক্রেডিট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এটি কেন হয়, আর এটি আমাদের জন্য কোনটি কি? আমরা একটু আগে জানি দেনাদার আমাদের জন্য একটি সম্পদ ছিল, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে আমরা এখানে এটিকে সম্পদ লিখে ফেলবো। সম্পদ, এটি আমরা এখানে লিখে নেব। তাহলে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব আমাদের জন্য কি একটি সম্পদ হয়। এখন অনাদায় দেনা সঞ্চিতি কি? দেখেন, অনাদায় দেনা সঞ্চিতি বুঝার আগে আমাদেরকে অনাদায় দেনাটা বুঝতে হবে। অনাদায় দেনা বলতে বোঝানো হচ্ছে একজন দেনাদারের নিকট থেকে আমি যে টাকা পাবো না, সেটি হচ্ছে আমাদের জন্য অনাদায় দেনা। আর অনাদায় দেনা, এই যে আমি দেনাদারের নিকট থেকে, দেখেন আমরা 28,000 টাকার পণ্য বিক্রয় করছি 15 তারিখে, এরপরে 25 তারিখে বলছে আমরা 10% ধারে বিক্রয়ের টাকা পাবো না। সেজন্য এই অনাদায় দেনা, অর্থাৎ দেনাদারের নিকট থেকে আমি আদায় করতে পারবো না। এই যে আমার 2800 টাকা এখানে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিপূরণের জন্য মালিক প্রত্যেক মাসে তার ব্যবসা প্রতিষ্ঠানে যে মুনাফা হয়, ওই মুনাফা থেকে সে কিছু টাকা সঞ্চয় করে রাখে। এই সঞ্চয়টাকে সাধারণত বলা হয় অনাদায় দেনা সঞ্চিতি। এখন সে যদি কোনো কারণে, যে দেনাদারের নিকট থেকে সে যদি কোনো কারণে টাকা না পায়, তাহলে একদিকে সে কি করে? ওই দেনাদারের নিকট থেকে যে টাকা পাবে না, এই যে প্রাপ্য হিসাব ছিল আমাদের 15 তারিখে প্রাপ্য হিসাব নামক সম্পদ আমরা যেটিকে বৃদ্ধি করে রেখে ফেলছি সম্পদের দিকে, ওই প্রাপ্য হিসাব থেকে সে কি করে? যে টাকা পাবে না সে এটিকে কি করে ফেলে? বিয়োগ করে ফেলে। বিয়োগ করার পরে যেহেতু সে বিয়োগ করে দেনাদারের নিকট থেকে, তার মানে তার দেনাদার নামক সম্পদ হ্রাস পায়, সেজন্য আমরা দেনাদার হিসাবকে এখানে ক্রেডিট দিকে লিখে ফেলবো, যদি এটি লেখার দরকার নেই। তারপর অনাদায় দেনা সঞ্চিতি। এখন অনাদায় দেনা সঞ্চিতি বলতে বোঝানো হচ্ছে ওই যে আমি মুনাফার টাকাটা সঞ্চয় করে রাখছি, বা মালিকের যে মুনাফাটা সঞ্চয় করে রাখছে তার থেকে এই টাকাটা কি যাবে? হ্রাস যাবে। সেজন্য অনাদায় দেনা সঞ্চিতিকে আমরা এখানে ব্যয় হিসেবে লিখে ফেলবো। তবে এইটি নিয়ে অনেক কথা আছে, আমি ইনশাল্লাহ এটি নিয়ে একটি ক্লাস আপলোড করব। সকলে যদি ওই ক্লাসগুলো দেখেন, আমাদের প্লে লিস্টে দেওয়া থাকবে, তাহলে আশা করি আপনারা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন। এরপর আমাদেরকে বলছে কি? দেখেন, আমাদেরকে বলছে 27 তারিখ যে যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা হলো 2,700 টাকা। তাহলে আমরা এখানে 27 তারিখ লিখে ফেলবো। আর যন্ত্রপাতির উপর যখন অবচয় ধার্য করা হবে তখন আমরা জাবেদা কিভাবে দিব? দেখেন, অবচয় হিসাব ডেবিট। অবচয় হিসাব ডেবিট, আপনি এখানে কিন্তু ডেবিট কথাটা লিখতে পারবেন না। এরপর আপনি এখানে লিখে নেবেন পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব আমি সংক্ষেপে লিখলাম, এখানে আপনারা লিখে নেবেন পুঞ্জীভূত অবচয় হিসাব। এই পুঞ্জীভূত অবচয় হিসাব কথাটা লিখে নেবেন। দেখেন,
যদি কোনো স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় তাহলে এই অবচয়টা আমাদের জন্য একটি কি হয়, ব্যয় হয়। সেজন্য আমরা এখানে লিখে নিব ব্যয়। এখন পুঞ্জীভূত অবচয় বলতে কি বোঝানো হচ্ছে? পুঞ্জীভূত অবচয় বলতে বোঝানো হচ্ছে, ধরেন আপনার একটি স্থায়ী সম্পত্তি আছে 10,000 টাকার। এখন এই 10,000 টাকার উপরে আপনার প্রথম বছরে অবচয় হয়েছে 1,000 টাকা। তাহলে আপনার প্রথম বছরে অবচয় 1,000 টাকা। যদি দ্বিতীয় বছর দেখেন, যদি দ্বিতীয় বছরে অবচয় আবার 1,000 টাকা হয়, তাহলে আপনাকে কি করতে হবে? এই প্রথম বছরে যে অবচয় হয়েছে তার সাথে দ্বিতীয় বছরে যে অবচয় 1,000 টাকা আছে, ওই দুইটিকে আপনাকে কি করে ফেলতে হবে? যোগ করে ফেলতে হবে। তাহলে দ্বিতীয় বছরে 1,000, প্রথম বছরে 1,000, দুইটিকে যখন আপনি যোগ করবেন তখন হবে টোটাল অবচয় কত? 2,000 টাকা। তখন আপনি মোট সম্পত্তি থেকে এই 2,000 টাকা কি করে ফেলতে হবে? আপনাকে বিয়োগ করে ফেলতে হবে। সেজন্য বলা হয়, যদি প্রথম বছরের অবচয় এবং দ্বিতীয় বছরের অবচয়কে আমরা যোগ করে ফেলি তখন এটিকে আমরা পাই পুঞ্জীভূত অবচয়। সেজন্য ওই পুঞ্জীভূত অবচয়টা যেহেতু আমাদের সম্পদ থেকে বিয়োগ যায়, সেজন্য আমরা পুঞ্জীভূত অবচয়টাকে বলে থাকি বিপরীত সম্পত্তি। কারণ এটি সম্পদের পরিমাণকে কি করে? হ্রাস করে। বিপরীত সম্পদ। এটির আরেকটি নাম হচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রা সম্পদ। কোনটা? সম্পদ। তার মানে অবচয় আমাদের জন্য একটি ব্যয় আর পুঞ্জীভূত অবচয় আমাদের জন্য একটি বিপরীত ব্যয় বা কন্ট্রা সম্পদ। আশা করি আপনারা এই খ নাম্বারটি বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব। গ নাম্বার আমাদেরকে এখানে বলছে 1, 15, 28 ও 31 তারিখের লেনদেনগুলোকে টেবুলার ছকের সাহায্যে হিসাব সমীকরণে প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের প্রভাব আমরা সকলেই জানি, যারা আমরা নবম দশম শ্রেণীতে করে আসছি হিসাব বিজ্ঞান। এখানে খেয়াল করেন, যখনই হিসাব সমীকরণের উপর প্রভাব বলবে তার গড়টি অবশ্যই আমাদেরকে করে নিতে হবে। এখানে আমরা উপরে যে হেডিংটি করব সেটা হচ্ছে বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নিম্নরূপ। অর্থাৎ যে লেনদেনগুলো আমাদেরকে বলে দিছে এগুলো আমাদের হিসাব সমীকরণ। আমরা সকলে জানি যে হিসাব সমীকরণটি হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। অর্থাৎ এটি হচ্ছে হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণের উপর আমাদের এই লেনদেনগুলো কি প্রভাব পড়ে সেটি আমাদেরকে টেবুলার ছকের মধ্যে দেখাতে বলছে। তো আমরা এখানে যেহেতু 1 তারিখ, 15 তারিখ, 28 তারিখ, 31 তারিখের লেনদেনগুলো করব, সেখানের ভিতরে আমাদের দুইটি মাত্র সম্পদ পাই। তো সেজন্য আপনাদেরকে আমি এখন ঘরটি ভালোভাবে বুঝিয়ে দিব। একটু ঘরটি ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করেন। দেখেন আমরা ঘরটি কিভাবে মনে রাখবো। মনে রাখেন, এখানে আমরা প্রথমত ঘরটি করব ফার্স্টে তারিখ, লাস্টে মন্তব্য। এভাবে মনে রাখেন যে টেবুলার ছক যখনই করতে যাবেন তখন অবশ্যই তার প্রথমে আপনাকে তারিখ দিতে হবে এবং শেষে আপনাকে মন্তব্যের ঘর দিতে হবে। অনেক গাইডগুলোতে সাধারণত তারা মন্তব্য দেয় না, কিন্তু মন্তব্য অবশ্যই আপনাদেরকে দিতে হবে। দেখেন এখানে আমরা তারিখের পরে যেটি লিখবো সেটি হচ্ছে হিসাব সমীকরণের উপর যে কথাগুলো লিখছে। দেখেন সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। তো প্রথমে হচ্ছে আমাদের সম্পদ, সেজন্য আগে আমরা সম্পদের জন্য ঘর করব। তারপরে সমান সমান আছে, সেজন্য সমান সমানের জন্য একটি ঘর করব। এরপর আছে দায়, তারপর আছে মালিকানা শর্ত, দায় আর মালিকানা শর্ত। এখানে যোগের জন্য ঘর করলে হবে, না করলেও হবে। এরপরে দেখেন আমাদের এই যে আমাদেরকে এন্ট্রিগুলো বলে দিছে তারা 1, 15, 28, 31, এখানের ভিতর আমরা দুইটি সম্পদ পাই। একটি হচ্ছে আমাদের নগদ সম্পদ আর একটি হচ্ছে আমাদের যন্ত্রপাতি নামক সম্পদ। এই দুইটি সম্পদের জন্য আমরা সম্পদের নিচে অবশ্যই কলাম করে ফেলবো। এরপরে আমরা দায় পাই। দেখেন দায় আমরা সাধারণত এখানে একটি দায় পাই, সেটি হচ্ছে আমাদের প্রদেয় হিসাব। সেজন্য আমরা প্রদেয় হিসাবের জন্য একটি কলাম করব। এরপর আমরা মালিকানা শর্ত পাই। মালিকানা শর্ত হচ্ছে আমাদের সাধারণত চারটি জিনিস। আমরা সকলে জানি মালিকানা শর্ত কি কি। মালিকানা শর্ত হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এটি হচ্ছে আমাদের মালিকানা শর্তের সমীকরণ। এই মালিকানা শর্ত যেটি আছে, অর্থাৎ কোনো এন্ট্রি যদি এগুলোকে প্রভাবিত করে, অর্থাৎ মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই চারটি জিনিসকে যদি কোনো এন্ট্রি প্রভাবিত করে সেই এন্ট্রিটি আমাদের মালিকানা শর্তের ঘরে চলে যাবে। আর মনে রাখেন মন্তব্যের ঘরে কি হবে, কোনো এন্ট্রি যদি মালিকানা শর্তকে প্রভাবিত করে তাহলে আমরা ওই এন্ট্রির জন্য মন্তব্য লিখবো আর অন্য কোনো এন্ট্রির জন্য মন্তব্য লিখবো না। এখন আসেন 1 তারিখে আমাদেরকে কি বলছে। বলছে যে জনাব ফরাদ 2023 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,30,000 টাকা এবং 80,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ। তার মানে 1 তারিখে আমাদেরকে বলছে সে নগদে এবং যন্ত্রপাতি নিয়ে কি করে? ব্যবসা শুরু করে। তো আমরা এখানে তারিখের ঘরে লিখে নিব 2023। এটি লেখার পর আমরা এখানে লিখে নিব জানুয়ারি। 1 তারিখ এখানে আমরা লিখে নিব। তো নগদ নিয়েছিল সে কত? নগদ নিয়েছিল সে 1,30,000 টাকা। তো 1,30,000 টাকা আমরা এখানে লিখে ফেলবো।
এরপরে সে যন্ত্রপাতি নিয়েছিল ৮০,০০০ টাকা। তাহলে ৮০,০০০ টাকা আমরা যন্ত্রপাতির ঘরে লিখে ফেলবো, কারণ এগুলো হচ্ছে সম্পদ। কারণ মালিক ১ তারিখে যাই নিবে তাই হচ্ছে কি, সে নগদ টাকা নিতে পারে, যন্ত্রপাতি নিতে পারে, যে সকল সম্পদ নেবে সেটি আমরা অবশ্যই ১ তারিখে সম্পদের দিকে লিখে ফেলবো। এখন আসেন, মালিক যদি ১ তারিখে কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করে তাহলে সেটি আমাদের জন্য অবশ্যই মূলধন হয়ে যাবে। ১ তারিখে যাই কিছু নিবে তাই আমাদের জন্য কি হবে, মূলধন হবে। সেজন্য নগদ এবং যন্ত্রপাতি ২ টা জিনিস আমাদের জন্য কি হবে, মূলধন হবে। এখন প্রশ্ন হচ্ছে, মূলধন হচ্ছে আমাদের মালিকানা শর্তের অংশ। দেখেন, তাহলে এই দুইটিকে এখন আমরা যোগ করে মূলধনের ঘরে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে আসবে ২,১০,০০০ টাকা। ২,১০,০০০ টাকা। এখন খেয়াল করেন, যেহেতু আমাদের এটি মূলধন আর এটি মালিকানা শর্তকে প্রভাবিত করছে, সেজন্য আমরা এখানে মন্তব্যের ঘরে লিখে নিব মূলধন। মূলধন কথাটি লিখে নিবেন, বা মূলধন আনয়ন এটিও লিখে নিতে পারেন। এরপরে আমাদেরকে বলছে ১৫ তারিখ। দেখেন ১৫ তারিখে বলছে ২৫,০০০ টাকা মূল্যের একটি যন্ত্র ক্রয় করা হলো। আমি যন্ত্রপাতি ক্রয় করছি, এখানে যন্ত্রপাতি ক্রয় করা হলো বলছে। তাহলে আমি যদি যন্ত্রপাতি ক্রয় করি তাহলে যন্ত্রপাতি নামক সম্পদের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। আরেকদিকে আমার নগদ টাকা চলে যাবে। সেজন্য আমাদের এই এন্ট্রিটা আমরা অবশ্যই এখানে লিখে নিব জানুয়ারির ২ তারিখ। যেহেতু আমি যন্ত্রপাতি ক্রয় করছি অবশ্যই আমার থেকে নগদ টাকা চলে গেছে, সেজন্য আমি এই ২৫,০০০ টাকা নগদের ঘর থেকে কি করব, বিয়োগ করে ফেলবো, কারণ আমার সম্পদের পরিমাণ কি পেয়েছে, হ্রাস পেয়েছে। এরপরে দেখেন যন্ত্রপাতি আমার জন্য কি, যন্ত্রপাতি আমার জন্য একটি সম্পদ, স্থায়ী সম্পদ। সেজন্য আমার যন্ত্রপাতি নামক সম্পদের পরিমাণ আবার কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে একদিকে সম্পদ বৃদ্ধি, অন্যদিকে সম্পদের পরিমাণ কি পেয়েছে, সম্পদের পরিমাণ একদিকে হ্রাস পেয়েছে, আরেকদিকে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেজন্য এই ২৫,০০০ টাকা আমরা যন্ত্রপাতির ঘরে কি করব, যোগ করব। ভালো করে মনে রাখেন, কোন এন্ট্রি সম্পদ বৃদ্ধি করতে পারে আবার সম্পদ হ্রাসও করতে পারে। সেজন্য আমাদের নগদ একদিকে বিয়োগ হবে, আরেকদিকে আমাদের যন্ত্রপাতি নামক সম্পদের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে আমাদের হিসাব সমীকরণটি কি থাকবে, সমান থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সম্পদ যতটুকু হবে দায় আর মালিকানা শর্ত কি হবে, ততটুকু হয়ে যাবে। এরপরে আমাদেরকে এখানে বলছে ২৮ তারিখ। ২৮ তারিখ বলছে বাকিতে পণ্য ক্রয় ১২,০০০ টাকা। আমি বাকিতে পণ্য ক্রয় করছি। বাকিতে পণ্য ক্রয় বলতে বোঝানো হচ্ছে, আমরা ক্রয়ের সাথে সাধারণত ধরে থাকি পাওনাদার। তাহলে আমাদের এখানে জাবেদা কি হবে, দেখেন জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট। যেহেতু আমি বাকিতে পণ্য ক্রয় করছি, ক্রয় করাতে আমার কি হয়েছে, ব্যয় হয়েছে। অন্যদিকে আমি বাকিতে ক্রয় করাতে পাওনাদার নামক বা প্রদেয় হিসাব নামক আমার দায়ের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। কারণ যে ব্যক্তি থেকে আমি বাকিতে পণ্য ক্রয় করছি তাকে এখনো টাকা দিই নাই, আর যাদের থেকে আমরা ক্রয় করি তার হচ্ছে আমাদের কি, পাওনাদার। সেজন্য বলা হয় ক্রয়ের সাথে সবসময় পাওনাদারের সম্পর্ক। তো দেখেন, ক্রয় করছি যেহেতু আমাদের ব্যয় হয়েছে, সেজন্য ব্যয় কার অংশ, ব্যয় হচ্ছে আমাদের এই মালিকানা শর্তের অংশ। দেখেন, মালিকানা শর্ত ব্যয়ের আগে কি আছে, বিয়োগ আছে। সেজন্য এই এন্ট্রিটা আমাদের মালিকানা শর্ত থেকে বিয়োগ যাবে। তো কত হাজার টাকা, আমাদের এখানে ১২,০০০ টাকা। তো আমরা এখানে প্রথমত এই এন্ট্রিটি লিখে নিব ২৮ তারিখ। এরপর আমরা এখানে লিখে নিব ১২,০০০ টাকা আমরা বিয়োগ করব মালিকানা শর্ত থেকে, কারণ এটা আমাদের জন্য ব্যয় হয়েছে। কি হয়েছে, ব্যয় হয়েছে। এরপরে দেখেন, যেহেতু প্রদেয় হিসাব আমি এখনো টাকা দিই নাই, তার মানে প্রদেয় হিসাব নামক একটি দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ পাওনাদার আমাদের জন্য একটি দায়। আর দেখেন দায় কিন্তু আমাদের এখানে আছে। তো দায়ের জন্য আমরা দেখেন দায়ের নিচে একটি হেডিং করছি প্রদেয় হিসাবের জন্য। সেজন্য এই তারিখে অর্থাৎ ২৮ তারিখে আমরা প্রদেয় হিসাবের ঘরে এই ১২,০০০ টাকা কি করে ফেলবো, যোগ করে ফেলবো। তাহলে দেখেন আমার হিসাব সমীকরণ কিন্তু আবার সমান আছে। কিভাবে, একদিকে আমার মালিকানা শর্ত কমছে, অন্যদিকে দায়ের পরিমাণ বেড়ে গেছে। তাহলে দুইটিকে আমরা যখন যোগ বিয়োগ করে ফেলবো তখন ফলাফল আসবে যেরূপ, আমাদের এই সেট কিন্তু ঠিক থাকবে এবং সম্পদের পাশও কি থাকবে, ঠিক থাকবে। এরপর আমাদের ৩১ তারিখ বলছে বিজ্ঞাপন বাবদ প্রদান। বিজ্ঞাপন বাবদ প্রদান বলতে বোঝানো হচ্ছে আমি বিজ্ঞাপনের জন্য টাকা প্রদান করছি, তাহলে আমার নগদ টাকা চলে যাবে। সেজন্য আমরা এখানে ৩১ তারিখ লিখে নিব নগদ টাকা কি হবে, হ্রাস পাবে। অন্যদিকে বিজ্ঞাপন বাবদ কি হবে, ব্যয় হবে। তাহলে আমাদের এখানে ১৫০০ টাকা আমরা নগদের থেকে কি করে ফেলবো, বিয়োগ করে ফেলবো। অন্যদিকে বিজ্ঞাপন বাবদ যে ব্যয় হবে, আমরা জানি ব্যয় হচ্ছে মালিকানা শর্তের অংশ, আর সেহেতু ব্যয়ের আগে বিয়োগ আছে। আমরা এখন কি করব, এখানে ১৫০০ টাকা মালিকানা শর্তের ঘর থেকে বিয়োগ করে ফেলবো। তাহলে এই ১৫০০ টাকা আমাদের মালিকানা শর্তের ঘর থেকে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমাদের এখানে আসবে মন্তব্যের ঘরে ব্যয় সব কথাটি আসবে। এখন দেখেন আমাদেরকে যেহেতু আর কোনো এন্ট্রি বলে নাই, সেজন্য আমরা এখন কি করব, এগুলো যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে আমাদের সম্পদের পাশ এবং দায় আর মালিকানা শর্ত কি হতে হবে, সমান হতে হবে। তো দেখেন আমরা যদি এগুলো যোগ বিয়োগ করি আমাদের এখানে কত আসবে, আমাদের ১,৩০,০০০ টাকা থেকে
বিয়োগ করবো আমরা 25,000 টাকা, তারপরে বিয়োগ করব 1500 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 1,03,500 টাকা। 1,03,500 টাকা, এটি হচ্ছে আমাদের নগদ। এরপর আমরা যন্ত্রপাতি দুইটিকে কি করব, যোগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 1,05,000 টাকা। এটি আমরা এখানে কি করব, বসিয়ে দিব। এরপরে দেখেন আমাদের প্রদ হিসেবের করে যে 12,000 টাকা আছে তা আমরা যোগ করে এখানে নামাবো। এরপর আমাদের এখানে মালিকানা শর্তের ঘরে যেটি আছে তা থেকে আমরা যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করব 2,10,000 টাকা, বিয়োগ করব 12,000 টাকা, বিয়োগ করব 1500 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 1,96,500 টাকা। 1,96,500 টাকা। তাহলে দেখেন এখন আমাদেরকে করতে হবে সম্পদের পাশ দুইটিকে কি করতে হবে, যোগ করতে হবে এবং মালিকানা শর্ত এবং দায় দুইটিকে যোগ করে এখানে বসাতে হবে। তো দেখেন 1,96,500 টাকা যোগ 12,000 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 2,08,500 টাকা। 2,08,500 টাকা। এটিকে আমরা ক্লোজ করে ফেলবো। এরপরে দেখেন আমাদের এখানে 1,03,500 টাকা যোগ 1,05,000 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 2,08,500 টাকা। তাহলে আমাদের দুইটি পাশে কি আছে, সমান আছে, সেজন্য আমরা এখানে সমান সমান দিয়ে দিব। আর আমরা এখানে অবশ্যই শেষে এখানে মোট কথাটি লিখে নিব। অনেকে যে প্রশ্নটি করে সেটি হচ্ছে আমরা এখানে নবম দশম শ্রেণীতে একটি উদ্বৃত্তের ঘর দিতাম, কিন্তু এখানে ভালো করে মনে রাখেন আপনি উদ্বৃত্তের ঘর এখানে যদি দেন তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকবার যোগ বিয়োগ করে ফলাফল নামাতে হবে। আর যদি উদ্বৃত্তের ঘর না দেন তাহলে আপনি এভাবে সরাসরি করে ফেলবেন। আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।